রিয়ার কান্নায় ভেজা আকুতি রাফিদের বিধ্বস্ত মনকে যেন আরও একবার তীব্রভাবে ঝাঁকিয়ে দিল। তার পায়ের কাছে বসে থাকা এই নারীটি আর শেখবাড়ির সেই দাপুটে অভিমানী রাজকন্যা নয়, এ যেন এক সর্বস্ব হারানো শরণার্থী, যে তার শেষ আশ্রয়টুকু খুঁজছে। রাফিদের সামনে এখন দুই নারী, একজন জন্মদাত্রী মা, অন্যজন একসময়ের ভালোবাসার স্ত্রী। দুজনই আজ ভাগ্যের পরিহাসে, তার দয়ার প্রার্থে। দুজনকে সে তার জীবন থেকে মুছে ফেলতে চেয়েছিল, অথচ দুজনই আজ তার দরজায় এসে দাঁড়িয়েছে। রাফিদের মনে হল সে যেন এক বিশাল ঝড়ের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। গফুর চাচা এতক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন। রিয়ার এই অবস্থা দেখে তার মায়া হচ্ছিল, কিন্তু রাফিদের বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারছিলেন ছেলেটা আর ভার নিতে পারছে না। রাফিদ দীর্ঘশ্বাস ফেলে চোখ খুলল। তার দৃষ্টি শান্ত, কিন্তু সেই শান্ততার গভীরে এক প্রচণ্ড তোলপাড় চলছে। সেই রিয়ার দিকে না তাকিয়ে নিচু গলায় বলল, ওঠো রিয়া, এভাবে পায়ের কাছে পড়ে থেকে নিজেকে আর ছোট করো না। রিয়া ফোপাতে ফোপাতে মুখ তুলল, তার চোখে আশা নিরাশার দোলাচল। রাফিদ সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তোমাকে ওই সন্ত্রাসীর হাত থেকে বাঁচানোর দায়িত্ব আমার। তুমি আমার প্রাক্তন স্ত্রী, তার আগে ছিলে আমার ভালোবাসা। সেই সম্পর্কের কোনো দাম না দিলেও একজন মানুষ হিসাবে আরেকজন মানুষের চরম বিপদে আমি মুখ ফিরিয়ে নিতে পারব না। কথাগুলো বলতে গিয়ে রাফিদের গলাটা ধরে এলো। সে গফুর চাচার দিকে ফিরে বলল, চাচা, গেস্টরুমটা গুছিয়ে দিন। উনি আজ রাতটা এখানেই থাকবেন, আর কাল সকালে ওনাকে ওনার বাড়িতে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমি করব। আর ওই সন্ত্রাসীর সাথে তোমার বিয়ে হবে না, চিন্তা করো না। আর রিয়া হয়তো আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু রাফিদের কঠোর দূরত্ব মেশানো কণ্ঠস্বরে সে আর সাহস পেল না। সে শুধু কৃতজ্ঞ দৃষ্টিতে একবার তাকিয়ে গফুর চাচার সাথে গেস্টরুমের দিকে চলে গেল। ঘরটা আবার নীরব হয়ে গেল। রাফিদ ধপ করে সোফায় বসে দুই হাতে মাথা চেপে ধরল। তার পৃথিবীটা যেন বনবন করে ঘুরছে। মা আর রিয়া, তার অতীতের এই দুই অধ্যায় আজ একসাথে ফিরে এসে তাকে কোন পরীক্ষার মুখে ফেলল? গফুর চাচা এক গ্লাস পানি নিয়ে এসে রাফিদের পাশে বসলেন। স্নেহের সুরে বললেন, বাবা, পানিটা খাও, মাথাটা ঠান্ডা করো। রাফিদ পানিটা এক চুমুকে শেষ করে অসহায়ভাবে গফুর চাচার দিকে তাকাল। তার শক্ত খোলসটা যেন এবার ভেঙে পড়ছিল। চাচা, আমার কি করা উচিত? আমি কিছুই বুঝতে পারছি না। একদিকে রিয়া, তার জীবনটাও সংকটে, আরেকদিকে আমার মা, জন্মদাত্রী মা, যাকে আমি রাস্তায় খুঁজে পেয়েছি, যার সাথে আমার নারীর যোগসূত্র। সেই মা যখন পথের ধারে ওভাবে বসেছিল, আমার ভেতরটা ফেটে যাচ্ছিল চাচা, আমার সহ্য হয়নি। গফুর চাচা রাফিদের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমি জানি বাবা, আমি সব জানি। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারতেছি। রাফিদের চোখ ছলছল করে উঠল। কিন্তু ওই মাই তো আমার জীবনটা শেষ করে দিয়েছিল। তার জন্যই তো আমাকে বাড়ি ছাড়তে হয়েছিল। তার জন্যই তো আমার ছোটবেলাটা দুঃস্বপ্নের মতো কেটেছে। আজ তাকে নিজের বাড়িতে আশ্রয় দিতে আমার মন সায় দিচ্ছে না। এই শান্তির জীবনে আমি আর অশান্তি চাই না। গফুর চাচা একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর দৃঢ় গলায় বললেন, বাবা, একটা কথা বলি, মন দিয়া শোনো। মায়েরা হইল আসমানে রাহান। আসমানে মেঘ জমে, বৃষ্টি হয়, বজ্রপাত হয়, কিন্তু দিন শেষে ওই আসমানটাই ছায়া দিয়া রাখে। মায়েরা ভুল করে বাবা, রাগের মাথায় ছেলেমেয়েদের গায়ে হাত তুলতে পারে, লাগলে দুই চারটা চড়ও দিতে পারে, কিন্তু তুমিই কও, কোনো সন্তান কি পারে তার বাপ মায়ের গায়ে হাত তুলতে? পারে তারে বাড়ি থেকে বের করে দিতে? রাফিদ চুপ করে শুনছিল। গফুর চাচার প্রতিটি কথা তার বুকে গিয়ে বিচ্ছিল। গফুর চাচা বলে চললেন, লোকে কয় মায়ের কান্দনে নাকি আল্লাহর আরশ কাঁপে। উনি যাই করে থাকুক, দিন শেষে সে তোমার মা, জন্ম দিছে তোমারে। এই দুনিয়ার আলো বাতাস তার জন্যই দেখছ। তারে রাস্তায় ফেলে রাখলে তুমি কোনো দিন শান্তি পাইবা না বাবা, স্রষ্টাও তোমারে ক্ষমা করবে না। একটু থেমে তিনি রাফিদের চোখের দিকে তাকিয়ে বললেন, আমার কথা যদি শোনো তাহলে দুইটা কাজ করতে পারো। হয় ওনাকে এই ফ্ল্যাটে নিয়ে আসো, নিজের কাছে রাখো, না হলে যেখান থেকে ওনার ছোট ছেলে ওনাকে বের করে দিছে সেই বাড়িতে সসম্মানে ফিরায়া দিয়ে আসো, সেই আগের মর্যাদায়, যেখানে উনি রানী হয়েছিলেন। গফুর চাচার কথাগুলো
রাফিদের ভেতরের সব দ্বিধা, সব দ্বন্দ্ব ধুয়ে মুছে দিল। সে বুঝতে পারল, প্রতিশোধের আগুন যতই জ্বলুক, মায়ের অপমানের কাছে তা কিছুই নয়। তার মা শেখবাড়ির রানী ছিলেন, তাকে পথের ভিখারিনী হয়ে থাকতে দেওয়া যায় না। এটা তার সন্তানের জন্য সবচেয়ে বড় পরাজয়। রাফিদ উঠে দাঁড়াল, তার চোখে এক নতুন দৃঢ়তা। চাচা, গাড়ি বের করতে বলো, আমি এক্ষুনি বেরোব। এত রাতে কই যাইবা বাবা? আমার মাকে তার সম্মান ফিরিয়ে দিতে, বলেই রাফিদ নিজের ঘরের দিকে পা বাড়াল। পরদিন সকালে রাফিদ ড্রাইভারকে নিয়ে সেই হোটেলে পৌঁছাল যেখানে তার মা ছিলেন। হোটেলের ঘরে ঢুকে দেখল তার মা একটা চেয়ারে বসে শূন্য দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছেন। মলিন শাড়িটা তখনও তার পরনে। রাফিদকে দেখে তিনি চমকে উঠে দাঁড়ালেন, চোখে সেই পুরনো লজ্জা আর সংকোচ। রাফিদ এগিয়ে গিয়ে মায়ের পায়ের কাছে বসে পড়ল। মা, চলো। কোথায়? তার মায়ের কণ্ঠে বিস্ময়। তোমার বাড়িতে, রাফিদ শান্তভাবে উত্তর দিল। কিন্তু তার আগে তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। রাফিদ তার মাকে নিয়ে শহরের সবচেয়ে নামকরা এক শাড়ির দোকানে এল। দোকানের ঝলমলে আলো, সারি সারি দামি শাড়ি দেখে তার মা ইতস্তত করছিলেন। তিনি যেন এই জগতের সাথে নিজেকে মেলাতে পারছিলেন। রাফিদ তার হাত ধরে ভেতরে নিয়ে গেল। সেলসম্যানদের বলল সবচেয়ে ভালো জামদানি আর সিল্কের শাড়ি দেখাতে। এসবের কি দরকার বাবা? তার মা ফিসফিস করে বললেন। রাফিদ মায়ের চোখের দিকে তাকিয়ে নরম গলায় বলল, শেখবাড়ির রানীর পরনে মলিন শাড়ি মানায় না মা। এই একটা কথাতেই যেন সব দ্বিধা কেটে গেল। রাফিদ নিজের হাতে মায়ের জন্য দুটো সুন্দর শাড়ি পছন্দ করল, একটা গাঢ় নীল রঙের জামদানি আর একটা ছাইরঙা সিল্ক। বিল দেওয়ার পর যখন শাড়ির ব্যাগ দুটো মায়ের হাতে দিল, রাফিদ দেখল বহুদিন পর তার মায়ের চোখে পানি। তবে এ জল লজ্জার বা অপমানের নয়, এ জল খুশির। খুশিতে মায়ের চোখ দুটো চিকচিক করছিল। যে সন্তানের মুখ দর্শনও তিনি একসময় করতেন না, আজ সেই ছেলেই তার হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে দেওয়ার চেষ্টা। খুশিতে মায়ের চোখ দুটো চিকচিক করছিল। যে সন্তানের মুখ দর্শনও তিনি একসময় করতেন না, আজ সেই ছেলেই তার হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। গাড়িটা যখন শেখবাড়ির বিশাল গেটের সামনে এসে থামল, রাফিদের বুকের ভেতরটা ধক করে উঠল। কতদিন পর সেই বাড়িতে পা রাখছে। কত স্মৃতি, কত অপমান, কত যন্ত্রণা জড়িয়ে আছে এই বাড়ির প্রতিটি ইটের সাথে। সে গাড়ি থেকে নেমে মায়ের জন্য দরজা খুলে দিল। তার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে যখন গেটের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ভেতর থেকে দ্রুত পায়ে বেরিয়ে এলো রাহাত। তার চোখে মুখে বিস্ময় আর তীব্র বিরক্তি। মায়ের দিকে একবার তাচ্ছিল্যের দৃষ্টি ফেলে সে রাফিদের দিকে তাকিয়ে দাঁতে দাঁতে চেপে বলল, তুই তুই কোন অধিকারে এই বাড়িতে এসেছিস? রাফিদের ভেতরটা মুহূর্তে জমে বরফ হয়ে গেল, কিন্তু সে বাইরে কোনো প্রতিক্রিয়া দেখাল না। তার চেহারা ভাবলে ক্ষীণ, কণ্ঠস্বার হিমশীতল। এ রাফিদকে রাহাত চেনে না। এ সেই পুরনো ভীতু ও অত্যাচারিত বড় ভাই নয়, এ এক অন্য মানুষ। তার চোখে মুখে ক্ষমতার ছাপ, তার চলনে আত্মবিশ্বাসের ঝংকার। রাফিদের এই ভয়ঙ্কর পরিবর্তন দেখে রাহাত এক মুহূর্তের জন্য থমকে গেল। রাফিদ রাহাতের চোখের দিকে সরাসরি তাকাল। তার দৃষ্টিতে কোনো রাগ নেই, ঘৃণা নেই, আছে কেবল এক শীতল ঔদাসীন্য। সে শান্ত কিন্তু দৃঢ় গলায় উত্তর দিল, তোর যে অধিকার, সেই এই একটি বাক্যই যথেষ্ট ছিল। রাহাত যেন বাকরুদ্ধ হয়ে গেল। সে কি বলবে ভেবে পেল না। যে ভাইকে সে তাড়িয়ে দিয়েছিল, সেই ভাই আজ তার সামনে দাঁড়িয়ে তারই অধিকারের কথা বলছে। রাফিদ আর এক মুহূর্তও দাঁড়াল না। সে রাহাতের দিকে আর ফিরেও তাকাল না। মায়ের হাতটা শক্ত করে ধরে তাকে পাশ কাটিয়ে সে বাড়ির ভেতরে পা রাখল। তার প্রতিটি পদক্ষেপ ছিল দৃঢ় এবং স্থির, যেন এক নির্বাসিত রাজা বহু বছর পর তার রাজ্যে ফিরে এসেছে নিজের সিংহাসন পুনরুদ্ধার করতে। শেখবাড়ির পরিত্যক্ত সিংহাসনে আজ তার নির্বাসিত রানীর প্রত্যাবর্তন ঘটল। আর সেই প্রত্যাবর্তন ঘটাল নির্বাসিত রাজপুত্র নিজেই। পেছনে হতবম্ব ও পরাজিত সৈনিকের মতো দাঁড়িয়ে রইল রাহাত। সে বুঝতে পারছিল, শেখবাড়িতে ক্ষমতার খেলাটা আজ থেকে নতুন করে শুরু হতে চলেছে। প্রিয় বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তাহলে পরবর্তী পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভালো থেকো সবাই। ধন্যবাদ।